या फिर भी বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে ২৫ জনের মরদেহ শনাক্ত, ২৪ লাশ হস্তান্তর, আহত অন্তত ৭০। এখনো চলছে অভিযান। এখনো ভিতরে কোনো ডেড বডি থাকতে পারে। ফায়ার সার্ভিস আমাদেরকে বলেছেন যে তারা এখনো ভিতরে কার্যক্রম চালাবেন। পুড়ে যাওয়া ভবনের ভেতরে কেবল ক্ষতির চিহ্ন, ছিল না আগুন ঠেকানোর সাধ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অষ্টম, নবম ও দশম তলা। ৩টি তদন্ত কমিটি গঠন। বনানীর আগুনে নিভে গেল বহু স্বপ্নের প্রদীপ। রোমহর্ষক উদ্ধার তৎপরতায় বাঁচল শত শত মানুষের প্রাণ। ফায়ার সার্ভিসের ৬ সদস্য আহত। এবং রাজধানীর ৯০% ভবন নির্মাণে মানা হয় না নিয়ম। দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। ভবন তৈরির সময় পর্যবেক্ষণের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের বহুতল বাণিজ্যিক ভবনে আগুনে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ৭.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রতিটি তলায় তল্লাশি চালায় ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুনের ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আহতদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আকুতি আর আহাজারি, চোখের সামনে নিশ্চিত মৃত্যু, তবু শেষ মুহূর্তে প্রাণপণ বাঁচার চেষ্টা। প্রতিদিনের মতোই স্বাভাবিক একটা দিন হতে পারত, অথচ ঘড়ির কাঁটায় যখন বেলা ১২টার একটু বেশি, চুরিহাট্টার পর মৃত্যুর ফাঁদ, তখন বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে। রাসায়নিক দাহ্য পদার্থ, কেমিক্যালের গোডাউন কিংবা পুরান ঢাকার অলিগলি নয়, অভিজাত ঢাকার সুউচ্চ ভবনে দম বন্ধ করে মরতে হয়েছে তাদের। আগুন চোখে কম ধরা পড়লেও ধোয়ার কুণ্ডুলিতে আচ্ছন্ন গোটা এলাকা। এখানে ডিউটিতে ছিলাম, থাকার পর এখন দেখি যে একটু একটু গন্ধ বের হচ্ছে। গন্ধ বের হওয়ার পরে তখন আমরা এখানে তাকায় দেখি যে কয়েকটা লোক লাফ দিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। তার ধরে নামতে ছিল, তার ধরে নামতে গিয়া চারজন পড়ে গেছে। আমি ১৭তলা থেকে সিঁড়ি বেয়ে সাদের থেকে পাশে আওয়াল সেন্টার সাদ ক্রস করে ওইখান থেকে নিচে আসি। কাগজে কলমে বিল্ডিং কোড থাকলেও কাজ করতে হয়েছে ভবন মালিকের সুউচ্চ মৃত্যু ফাঁদে। তবুও তো বাঁচতে হবে, তাই তো তড়িঘড়ি করে নামতে থাকে ভবনে অবস্থান করা লোকজন। আগুন থেকে প্রাণপণ বাঁচতে ১৭ তলা ভবন থেকে লাফিয়ে পড়তে দেখা যায় অনেককে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। বেলা ২টা নাগাদ তা বেড়ে দাঁড়ায় ১৩টি ইউনিটে। ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় বিমান বাহিনীর হেলিকপ্টার, নৌবাহিনীর মার্সিডিজ ট্রাক। অগ্নিকাণ্ডের ২ ঘন্টা পরেও ধোয়ার কুণ্ডুলি আর আগুন দেখা যায় ভবনটি ঘিরে। তখনও ভবনে আটকা পড়া বহু মানুষ। টপ ফ্লোর পর্যন্ত গেছি, ২২ তলা পর্যন্ত গেছি, এবং সেখানে যে লাশের সংখ্যা খুব বেশি ছিল না, কমই ছিল। আমি নিজের হাতে আমার ৫টা লাশ নামাইছি। নিজেকে বাঁচার জন্য আপনার যে ওই থাকে বেসিন থাকে, ওই বেসিনের নিচের যে পাইপের টুকরো অংশ থাকে মোটা, ওইটা জড়িয়ে ধরে আছে। সময় বিভিন্ন তলায় কাঁচ ভেঙে ভবন থেকে বের হবার চেষ্টা করেন অনেকে। বেলা ৩টায় কয়েকজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, পানির সমস্যা ছিল, যেগুলো আমরা পানি বড় বড় এনে এখানে ফায়ার ব্রিগেড করি। আমরা অনেক লোক উদ্ধার করেছি, তো এগুলো ডিটেল আমরা ক্লোজ করে তারপর বলতে পারবো কী পরিমাণ আমরা উদ্ধার করেছি। আর ডিটেল সার্চের পরে আমরা বলতে পারবো যে আসলে কি। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যে ঢাকাতে যতগুলো হাসপাতাল আছে, যারা ভিকটিম ভর্তি হবে তাদের যাতে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়। ৩৬ ইঞ্চি সিঁড়ি দিয়ে ২১ তলা পল্টন বিল্ডিং, এটাকে অবিশ্বাসযোগ্য। সময় আসছে আমাদের শহরের প্রত্যেকটি বিল্ডিংয়ে কিন্তু কমপ্লায়েন্স করতেই হবে। বিকেলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী। ততক্ষণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা দাঁড়ায় ২১টিতে। এর মাঝে আগুনের তীব্রতা কমলে বেশ কিছু লোককে ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে দমকল কর্মীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ২৫ জনের মধ্যে ২৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে বনানীতে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির গুলশান জোনের উপ পুলিশ কমিশনার মুস্তাক আহমেদ। ফায়ার সার্ভিস তাদের তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। ২৫ জনকে আমরা শনাক্ত করেছি এবং ২৪ জনকে আমরা তাদের আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনের কাছে আমরা গতকাল রাত পর্যন্ত আমরা হ্যান্ড ওভার করেছি। আর আমাদের এখানে যারা আহত হয়েছেন আমাদের লিস্টে ৭৩ জনের মতো আছে, বাট এছাড়াও কম বেশি অনেকে আহত হয়েছিলেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং যারা মিসিং ছিলেন আমাদের কাছে যে তথ্য ছিলেন তাদের অনেকের আমরা মৃতদেহ পেয়েছি। ফায়ার সার্ভিসের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম, তাদের অপারেশন কার্যক্রম এখনো চলছে, আমরা সর্বাত্মকভাবে তাদেরকে সহায়তা করে যাচ্ছি। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনে শেষ মুহূর্তে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে এফআর টাওয়ারের সামনে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, শফিক, এই মুহূর্তে কিন্তু এখনো কালকে যখন ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আসার পরে তারা যখন পুরো এলাকা কর্ডন করে তাদের দায়িত্বে আসলে তল্লাশি অভিযান শুরু করে, তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আন্ডারেই পুরো ভবনটি রয়েছে। আমরা কিন্তু চেষ্টা করেছিলাম একবার ভিতর ঢুকতে, তো ভিতরে ঢুকে আর অল্প কিছু দূর গিয়ে আসলে যে অবস্থা দেখেছি, মূলত যে অসঙ্গতিগুলো চোখে পড়েছে, অর্থাৎ আগুন কারণ এখন পর্যন্ত আগুনের কারণ যে মূল কারণ সেই কারণটি এখন পর্যন্ত জানা না গেলেও আসলে যেভাবেই আগুনটি লাগুক সেই আগুনটি যে পরে ছড়িয়ে পড়েছে সেই ছড়িয়ে পড়ার কারণ বা আগুনের ভয়াবহতা এত বেশি হওয়ার কারণ কিন্তু আমরা দেখেছি মানুষ যারা ওখানে ছিলেন তাদের যে এই ভবনটির যে সুউচ্চ ভবন, সেই সুউচ্চ ভবনের যে অগ্নি নিরাপক ব্যবস্থাটা যেমন থাকা উচিত সেভাবে কিন্তু ছিল না এবং ফায়ার এক্সিট বা যে দ্রুত বহিরাগমনের যে সিঁড়িটি সেটাও কিন্তু আসলে খুবই সরু ছিল এবং আশেপাশের এই বিল্ডিংগুলো এমন অবস্থা একটির সঙ্গে একটি গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, যে কারণে আসলে উপর থেকে কিংবা নিচ থেকে উপর থেকে বা পাশ থেকে যে সাহায্য করা হবে সেই পরিস্থিতি ছিল না। আমরা কিন্তু দেখেছি গতকালকে যারা উদ্ধারকারের কাজে নিয়োজিত ছিলেন তাদের এই ধরনের সীমাবদ্ধতাগুলো পাশ কাটিয়েই কিন্তু তাদের কাজ করতে হয়েছে এবং আজকে এই মুহূর্তে সকাল থেকে ফায়ার সার্ভিস বলছে তারা পুঙ্খানে যেহেতু ৭ তলা থেকে উপর পর্যন্ত আগুন ছড়িয়েছে, তারা পুরো এলাকা কিন্তু পুঙ্খানে একদম খুঁজে দেখবেন। তারপরে তারা আসলে এরপরে এর পাশাপাশি কিন্তু ডিএমপি পুলিশের পক্ষ থেকে আমাদের জানিয়েছেন যে গুলশান জোনের যে ডিসি তিনি যেটি জানিয়েছেন যে তাদেরও ২১টি টিম, প্রতি টিমে ৫টি করে ২১টি টিম তাদের এখানে কাজ করবে এবং প্রত্যেকটি ফ্লোর তারা সবকিছু খুঁজে পরীক্ষা নিরীক্ষা করে অগ্নিকাণ্ডের যে কারণ খুঁজে দেখার পাশাপাশি কি কারণে আসলে এই হতাহতগুলো হলো, কি কারণে আসলে মানুষদের যে এই যে মানুষগুলো আটকা পড়েছিল তাদের দ্রুত নামিয়ে নেওয়া সম্ভব হয়নি, এই যে বিষয়গুলো দেখবে এবং পাশাপাশি আমরা কিন্তু সেনাবাহিনীকেও দেখছি, তারাও কিন্তু গতকালকে যেমন উদ্ধার অভিযানে সহায়তা করছে, আজকেও কিন্তু তাদের একটি টিম আমরা দেখেছি যে এখানে এসেছেন এবং সবকিছু মিলিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তারা তাদের যে তল্লাশি অভিযান সেটা হয়তো বা কিছুক্ষণের মধ্যে শেষ হবে এবং তারপরে তাদের পক্ষ থেকে পুরো ঘটনার যে বর্ণনাটা তাদের কাছ থেকে পাওয়া যাবে এবং তখন হয়তো বা তারা প্রাথমিকভাবে একটি এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে হয়তো আমাদের ধারণা দিতে পারে। তো শ্রমিক, এই ছিল বনানী থেকে আমার কাছ থেকে এখনকার মতো। এফআর টাওয়ারের সামনে থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। কেবল সময় টিভির ক্যামেরায় পেরেছিল বনানীর এফআর টাওয়ারের ভেতরে ঢুকতে। সহকর্মী রাশেদ বাপ্পি দেখেছেন প্রতিটি তলায় ক্ষয়ক্ষতির চিহ্ন, আর পুড়ে ছাই হয়ে গেছে ৮ম, ৯ম ও ১০ম তলা। ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে যেখানে ভবন যে ভবনটি পুড়েছে অর্থাৎ এফআর টাওয়ার, সেই এফআর টাওয়ারের নিচতলা আমরা একটু চেষ্টা করব ভবনের ভেতরে ঢোকার জন্য। আসলে ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি দেখার চেষ্টা করব আমরা। দর্শক, আমরা ভবনের আন্ডারগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখনও কিন্তু সেখানে বিভিন্ন গাড়ি পার্ক করা রয়েছে, অর্থাৎ সেই গাড়িগুলো এখনও অক্ষত রয়েছে। এখন আমরা চেষ্টা করব ভবনের পরবর্তী তলাগুলোর কি অবস্থা সেটি দেখানোর জন্য আপনাদের। ভবনের যে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাজ। এখন ভবনটির যে তলায় রয়েছি এই তলা থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, কেননা এই তলাতেই আমরা দেখতে পাচ্ছি সবকিছু পুড়ে রয়েছে, একদম ছাই হয়ে আছে। এখানে যত জিনিসপত্র ছিল, যত তৈজসপত্র ছিল সব কিছু পুড়ে ছাই। অর্থাৎ এই যখন আগুন লাগে
তখন এখানে যারা অবস্থান করছিলেন তাদের কি ভয়াবহ পরিণতি হয়েছে সেটি কিন্তু সহজেই অনুমান করা যায়। ভবনের বিভিন্ন জায়গায় ঝুলে রয়েছে এই যে বিদ্যুতের তার, এই বিদ্যুতের তারই কিন্তু আগুন যখন লাগে তখন কিন্তু এই তারগুলো দিয়ে আগুন একে একে বিভিন্ন তলায় ছড়িয়ে যায় এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের কিন্তু নির্মম ভয়ঙ্কর পরিণতি হয়েছে। 14 তলায় এক লোক আগুন দেখে ওনার টেবিলের উপরে ভয়েই উনি সম্ভবত স্ট্রোক করে মারা গেছে। ঠিক পাশের আরেকটা ক্যাবিনেট আমরা দেখলাম যে টিফিন ভরা খাবার, পানির বোতল সবকিছু সাজানো, কিন্তু পুড়ে গেছে। আমরা আরেকটি তলায় ওঠার চেষ্টা করছি, এই তলার অবস্থাও কিন্তু ভয়াবহ অবস্থা, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আগুন লেগেছিল সেই দুপুর 1:15টার দিকে, কিন্তু আগুন লাগার পরেও কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে আগুন নেভাতে। দর্শক, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারের যে বিভিন্ন সরঞ্জাম সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। 22 তলাও আপনার এই যে এই 3টা ফ্লোরেই আপনার এই যে দুয়ার আর উপরে খালি দুয়া, তারা সব কমপ্লিট। যেসব মরদেহ দেখতে পেয়েছেন কি ধারণা করছেন কিভাবে তাদের মৃত্যু হয়েছে? এই যে এটা ধোঁয়ার থেকে এটা সমস্যা হয়েছে, অর্থাৎ অক্সিজেন ছিল না। না, আগুন সম্পূর্ণ নির্বাপিত, এখন আমরা ড্যাম্পিং এর কাজ করতেছি। এই ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন থাকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা সেটি কিন্তু কিছুটা ছিল। ভবনটির এই অংশে আমরা যে দরজা দেখতে পাচ্ছি এই দরজা খোলা এবং আমরা ধারণা করছি এই দরজাই হচ্ছে জরুরি নির্গমন পথ এবং আমরা এই জরুরি নির্গমন পথের যে সিঁড়িগুলো দেখছি সিঁড়িগুলো খুব সংকীর্ণ, 1 জন বা 2 জনের বেশি এই সিঁড়ি দিয়ে একবার ওঠা যায় না, তবে আমরা সবগুলো পথ খোলা দেখতে পাচ্ছি। জরুরি বহির্গমন পথ যে ছিল সে বিষয়ে আমরা নিশ্চিত এবং এখানে যে কচি গাছের পাতা ছিল সেই গাছের পাতাগুলো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ পুড়ে গিয়েছে। অর্থাৎ এই সময়ে যারা এখানে অবস্থান করছিলেন তারা কিন্তু করুণ পরিণতির শিকার হয়েছে। নিমতলা, এরপর চুরিহাট্টা এবং এর সবশেষ এই তালিকায় নাম লেখালো এফআর টাওয়ার। আর কত প্রাণহানি ঘটলে কর্তৃপক্ষের টনক নড়বে, আর কত অসহায় প্রাণ ঝরলে কর্তৃপক্ষ এইসব বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যে বিধিমালা রয়েছে, যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানতে বাধ্য করবেন এবং এই নিয়মগুলো পরিপূর্ণভাবে মানা হবে এবং আর প্রাণহানি ঘটবে না, সেই বিষয়টি নিশ্চিত করা কিন্তু এখন সময়ের দাবি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এফআর টাওয়ারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গেছেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী রাশেদ লিমনের কাছে। রাশেদ লিমন, আপনি কি শুনতে পাচ্ছেন? তিনি আসছেন যে কারণে স্বাভাবিকভাবেই গণমাধ্যমের কিছুটা আগ্রহ তৈরি হয়েছে তাকে নিয়ে, তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তিনি যেটা বলেছেন তিনি বোধহয় এদিকে আসছেন। তো আমরা যেটা দেখেছি গতকালকে যে এই ঘটনার পরেই আমরা কিন্তু দেখেছি যে ফায়ার সার্ভিসের তৎপরতা সেই 12:30 গতকালকে দুপুর 12:30টার পর থেকে যখন আগুন লাগে তারপর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের তৎপরতা এবং তাদের তৎপরতা এই পর্যন্ত আসলে হতাহতের সংখ্যা আসলে যে পরিমাণ, এই যে ভবনটির যে অবস্থা 22 তলা ভবন এবং 22 তলা ভবনের যে পরিমাণ মানুষ ছিল, হতাহত হয়তো আরো বাড়তে পারতো যদি তাদের এই তৎপরতা বা উদ্ধার কর্মের এই তৎপরতা এত বেশি না হতো। তারপরও কিন্তু আমরা দেখেছি এরপর থেকে এখনো কিন্তু পুরো এলাকা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কর্ডন করা হয়েছে। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। মূলত তারা আসলে এখন বিভিন্ন আলামতগুলো সংগ্রহ করছেন, সেই আলামতগুলো সংগ্রহ করছেন, যে আলামতগুলো সংগ্রহ করে তারা আসলে যার মাধ্যমে মূলত চেষ্টা করবেন যে ঘটনার যে মূল কারণ সেই কারণটি খুঁজে বের করার। এবং আমরা এইমাত্র দেখতেই পাচ্ছেন যে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন তিনি কিন্তু এখানে এসেছেন ঘটনাস্থল পরিদর্শন করতে। তিনি কিছুক্ষণ আগে এসে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা কাজে যারা নিয়োজিত ছিলেন তাদের সঙ্গেও কিন্তু তিনি কথা বলেছেন। যে বিষয়টি তিনি আমাদের সঙ্গে প্রথমে একটু কথা বলেছেন, তিনি বলেছেন গতকালকে থেকেই তিনি পুরো বিষয়টি খোঁজ খবর নিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম বা টেলিভিশনে যে সরাসরি সম্প্রচার হয়েছে সেগুলো দেখে তিনি খোঁজ খবর নিয়েছেন এবং এখানে এসেও আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য আছেন তাদের সঙ্গে কথা বলে পুরো
সাংবাদিকের সঙ্গে কথা বলছেন, আমরা দেখি সরাসরি তার সঙ্গে কথা বলছেন, তার বক্তব্যে চলে যাচ্ছে। এখন পর্যন্ত বলছে 25 জন মারা গেছে, তাই না? আর এখনো কিছু লাশ টাশ পাওয়া যাচ্ছে না, আর পাওয়া যাচ্ছে না। আর সেটা কিভাবে আগুন লাগলো, কোন তলা থেকে শুরু হলো, কিভাবে ছড়ালো, এত দ্রুত কিভাবে ছড়ালো, এখানে তো জাতীয় তদন্ত হওয়ার কথা। আমি বিশ্বাস করি সরকারও একটা তদন্ত কমিটি গঠন করবে, কিন্তু যেন তেন ভাবে তদন্ত করলে চলবে না। কেন কতগুলো বিল্ডিং এরকম আছে, যদি চিন্তা করেন যে এখানে যে ত্রুটির জন্য এই আগুনটা লাগলো এবং এই আগুনকে এত দ্রুত ছড়িয়ে গেল এবং মানুষকে বাঁচার কোনো পথ ছিল না। বিভিন্ন জায়গায় আমাদের আইনও দেখতে হবে, কেন বিভিন্ন দেশের আইনে আছে যে বহুতলা বিল্ডিং করলে সেখানে বুঝতে হবে যদি আগুন টাগুন লাগে মানুষ কিভাবে যান বাঁচানোর জন্য বেরোতে পারে, এটাকে ফায়ার এসকেপ বলে। সব দেশে আছে, কিন্তু এখন অবাক আপনারা হবেন, আমিও হচ্ছি। 10 তলা 18 তলা হয়েছে, কিন্তু যে ধরনের ঘটনা ঘটে গেল এটা তো কোনোভাবেই ঘটার কথা না যদি বেরোবার একটা পথ থাকে। মানে জানলা থেকে ঝাঁপ দিয়ে বাঁচা, এটা তো কোনো মানে ব্যাপার না যে 10 তলা 12 তলা থেকে ঝাঁপ দিয়ে মানুষ কিভাবে বেরোবে। তো এইগুলো প্রশ্ন আপনারা মাথায় নিশ্চয় আসছে যে জাতি এই প্রশ্নগুলো করবে, সরকারও যে ধরনের কমিটি করবে, যে ধরনের বিশেষজ্ঞ লাগবে, আমি মনে করি সেখানে আর্কিটেক্ট, বড় রকম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা আছে, যে এই ধরনের বিল্ডিংয়ের আইনে কি আছে এবং সে আইনগুলো মেনে এই বিল্ডিংগুলো করা হচ্ছে কি হচ্ছে না। আর এখনও যেসব বিল্ডিং আছে সেগুলোকে তাদের নিজের অবস্থার একটা মূল্যায়ন করে বুঝতে হবে যে এই ধরনের ঘটনা যেন আর কোনো জায়গায় ঘটে না। 1 নম্বর, এফআর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন। সময় সংবাদে আরও থাকছে। উৎসুক জনতার কারণে বনানীতে আগুনের নিয়ন্ত্রণে বেগ পেতে হয় উদ্ধার কর্মীদের। বারবার পানি শেষ হওয়াও ছিল বড় চ্যালেঞ্জ। বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় আহতদের পরিস্থিতি এবং মৃতদের মরদেহ হস্তান্তরের খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী বেলায়েত হোসেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন ফারুক ভুইয়া রবিন এবং ইউনাইটেড হাসপাতালে আছেন তাহিয়া রুবাইয়াত অপলা। প্রথমেই যাচ্ছি বেলায়েত হোসেনের কাছে। বেলায়েত, শফিক, কিছুক্ষণ আগে আহমদ জাফর নামের একজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে। তার স্বজনরা এখানে ময়নাতদন্তের পর তার স্বজনরা তার মরদেহ বুঝে নিয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে আমরা জেনেছি। আর এর বাইরে যেটা জানিয়েছিলাম যে গতকাল রাতে এখান থেকে 9 জনের লাশ হস্তান্তর করা হয়েছে। সবারই এই যে মোট 10 জনের লাশ মরদেহ এখান থেকে হস্তান্তর করা হয়েছে, সবারই মোটামুটি পরিচয় শনাক্ত করা গেছে। যদিও কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে সিআইডির পক্ষ থেকে ফরেনসিক বিভাগের লোকজন এখানে এসেছেন। তারা বলছেন যে কোনো ধরনের যদি যাদের পরিচয় পাওয়া যাচ্ছে না, এই ধরনের কোনো মরদেহ যদি আসে সেটি আসলে তারা ডিএনএ শনাক্ত করার জন্য তারা এসেছেন, যদিও সেটির এখন পর্যন্ত কোনো প্রয়োজন হয়নি বলে আমরা জেনেছি। আর একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে 5 জন এবং মূল হাসপাতালে 3 জন, মোট 8 জন এখানে ভর্তি রয়েছেন। এই 8 জনের অবস্থার কথা যদি একটু জানিয়ে দিই, যে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, কেউ একেবারেই যে খুব আশঙ্কাজনক অবস্থায় আছেন সেটি কিন্তু নয়। মোটামুটি সবাই আশঙ্কা মুক্ত বলেই আমরা জেনেছি, এবং তবে কয়েকজনের একটু বেশি আঘাত আছে, মাথায় আঘাত আছে। একজনের আমরা শুনেছি যে শ্বাসনালীতে সমস্যা আছে। তাদের নিবিড় পর্যবেক্ষণ চলছে এবং তাদের চিকিৎসা চলছে। কিছুক্ষণের মধ্যেই তাদের বিষয়ে আসলে চিকিৎসকরা এখানে আমাদেরকে জানাবেন আসলে তাদের সর্বশেষ অবস্থা কি। সেটি জানার পরে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে আসলে বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক ভুইয়া রবিন। সেখানকার পরিস্থিতি জানতে চলে যাব তার কাছে। রবিন। বেলায়েত, রাজধানীর বনানীতে গতকাল এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো কিন্তু বড় একটা সংখ্যক হতাহতদেরকে কিন্তু এই যে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। তো কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ আমাদেরকে যে তথ্যটি দিয়েছে, গতকাল এখানে ওই ঘটনায় আহত 47 জন এখানে এসেছিলেন এবং 7 জনের মরদেহ এখানে এসেছিল। তো তারপরে যে এখান থেকে তারা যে 47দের মধ্যে থেকে প্রায় 27 থেকে 28 জন
জনের মতো তারা এখানে ভর্তি করেছেন এবং বাকিদেরকে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো অন্যদিকে যদি আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, এখানে যে 7 জনের মরদেহ এসেছে তার মধ্যে একজন ছিলেন বিদেশি নাগরিক, অর্থাৎ তিনি শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। তাকে আসলে সিএমএস তার মরদেহ যে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি 6 জনের মরদেহের মধ্যে গতকালই 2 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, আর বাকি 4 জনকে তাদের পরিবারের কাছে এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তো আসলে আর বাকি যে আহতদের মধ্যে আছেন, এখানে যে হাসপাতালের কেন্দ্রীয়ভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু এখনো তাদের কাছে নেই। তবে আমরা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে যে তথ্যটি আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত প্রায় 10 জনের মতো এখানে চিকিৎসার জন্য রয়েছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আমি যে নারী বিভাগের মেডিসিন নারী বিভাগে গিয়েছিলাম, সেখানে তারা যেটি জানিয়েছেন 3 জন আহত এসেছিলেন, তার মধ্যে 2 জনকে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি একজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছিল এবং পুরুষ মেডিসিন বিভাগে মোট 9 জন এসেছিল, তার মধ্যে 2 জন এখানে চিকিৎসাধীন আছেন, আর 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর সার্জারি বিভাগে 18 জন এসেছিলেন, তার মধ্যে 7 জন চিকিৎসাধীন আছেন, বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই সার্জারি নারী বিভাগে 1 জন এসেছিলেন, তাকে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সবশেষ। আমাদের সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা আছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে, আমরা এখন তার কাছে জানতে চাইব ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার শেষ খবরাখবর। অপলা। রবিন, এর আগেও যেমনটা বলছিলাম, ইউনাইটেড হাসপাতালে কিন্তু আসলে আগুনে পোড়া অথবা আগুনে ক্ষত কোনো রোগী এই মুহূর্তে ভর্তি নেই। এই মুহূর্তে ইউনাইটেড হাসপাতালে কালকের দুর্ঘটনায় আহত 15 জন রোগী ভর্তি আছে এবং বাকি যে 14 জন রোগী ছিল তাদেরকে কিন্তু কালকে বিকেল থেকে রাত পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যে 15 জন রোগী ভর্তি আছে তাদের সবশেষ অবস্থা যদি আমি জানাতে চাই, দর্শকদেরকে বলবো যে মূলত আগুনে পুড়ে গেলে অথবা আগুনের যে প্রচন্ড ধোঁয়ায় যে শ্বাসকষ্টজনিত যেই রোগগুলো হয়, সেই অসুখগুলোরই কিন্তু এখানে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে এখানে যারা ভর্তি রয়েছেন সেই রোগীরা। এবং চিকিৎসকরা কিন্তু বলছেন যে অনেক সময় আগুনের প্রচন্ড পরিমাণে ধোঁয়া নাক মুখ এবং ফুসফুসেতে যদি প্রবেশ করে, অনেক সময় দেখা যায় যে প্রাথমিকভাবে কোনো রকম কোনো লক্ষণ দেখা না গেলেও 10-12 ঘন্টা পরও কিন্তু এটার একটা এফেক্ট যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো মূলত পর্যবেক্ষণে রয়েছেন রোগীরা। আমাদের সকালবেলা এখানকার যে কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন তার সঙ্গে কথা বলে কিন্তু আমরা এমনটাই জানতে পেরেছি। এবং বিশেষ করে আসলে ভয়াবহ এই আগুনে মৃত্যুকে সম্ভবত খুব কাছ থেকে দেখেছেন যারা ভুক্তভোগীরা ছিলেন। প্রচন্ড পরিমাণে আতঙ্ক কিন্তু তাদের মধ্যে কাজ করছে এবং অনেকে সহকর্মীর মৃত্যু দেখেছেন। তো প্রচন্ড পরিমাণে ট্রমার মধ্যে যারা রয়েছেন সেই ট্রমার রোগীদেরও কিন্তু এখানে চিকিৎসা চলছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বনানীতে পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে এসেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শমা রেজাউল করিম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। 18 তলা একটি ইমারত নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছিল 1996 সালে। 2005 সালে এসে একটা কপি দাখিল করা হয় যে এটা 23 তলা হয়েছে। সেটাকে সন্দেহ হওয়ার কারণে তদন্ত করা হয়। তদন্তে দেখা যায় যে কপিতে তারা দাখিল করেছেন এর সমর্থনে রাজুকের রেকর্ড রেজিস্টারে অন্য কোথাও কোনো তথ্য উপাত্ত নেই। ফলে তদন্ত রিপোর্টে ধরে নেওয়া হয় যে রিপোর্টটি যে পরবর্তী যে নকশাটা তারা দাখিল করেছে এই নকশাটা সঠিক নয় এবং মূল অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে এখানে একটি ভবন নির্মাণ করা হয়েছে। সেই সময় রাজুকের যিনি চেয়ারম্যান ছিলেন তাকে এবং সেই সময় যারা কর্মকর্তা ছিলেন আমরা চেষ্টা করছি তাদেরকে অনুসন্ধান করে খুঁজে বের করতে। আমাদের তদন্ত কমিটির জুরিসডিকশনটা হচ্ছে তদন্তে এই প্ল্যানটা অনুমোদন প্রক্রিয়ার ভিতরে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেছে কি, বৈধভাবে যে প্ল্যানটা দেওয়া হয়েছে সেই প্ল্যানের বাইরে কোনো বিল্ডিং নির্মাণ হয়েছে কিনা, হয়ে থাকলে এর সঙ্গে কারা কারা জড়িত, ডেভেলপার, মালিক, এমনকি আমাদের সংস্থার কোনো কেউ যদি জড়িত থাকে তার সম্পর্কে রিপোর্ট দিবেন। রিপোর্ট দেওয়ার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, তিনি যেই হন না কেন, যত শক্তিশালী ব্যক্তি হন না কেন, এই জাতীয় মর্মান্তিক ঘটনা যে নরপিশাচরা টাকার লোভে ঘটায় তাদেরকে সর্বোচ্চ আইনি আওতায় এনে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার দ্রুত গতিতে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব।
ওপরে নিচে না থাকলে ওপরে হলেই বহুতল ভবন হবে, আর আপনাদের রাজুকে আছে 10 তলার ওপরে হলে সেটি বহুতল ভবন হবে। এই যে আইনি যে জটিলতা, এই জটিলতা কাটানোর জন্য আপনারা কিছু করবেন কিনা? দেখুন, আইনি জটিলতার বিষয় না, এখানে কোনটাকে বহুতল বলা হবে কোনটাকে বহুতল নয়, এ এখতিয়ার কিন্তু নির্মাণ অনুমোদনকারী প্রতিষ্ঠান হিসাবে রাজুকের বা অন্যান্য যারা দপ্তর আছে তাদের। মাননীয় মন্ত্রী, বনানীতে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সম রেজাউল করিম। সময় সংবাদে আরও থাকছে, কৃষকের কাছ থেকে 26 টাকা কেজি দরে 1.5 লাখ টন ধান কিনবে সরকার, ন্যায্য মূল্য নিশ্চিতে নজরদারি বাড়ানোর দাবি। কেউ 8-10টা দিনের মতো স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে গেছেন, কেউ বাবা মাকে বলে এসেছেন বিকেলে দেখা হবে, কারো বিয়ে করে নতুন জীবন শুরুর কথা এবছরই। বনানীর আগুনে এসব মানুষের মৃত্যুতে পুড়ে গেছে তাদের পরিবারের সব স্বপ্ন। দাও দাও করে জ্বলছে বেঁচে থাকার শেষ আশাটুকু, চোখে একরাশ আতঙ্ক, মনে প্রিয়জনকে আর কোনো দিন দেখতে না পাওয়ার আশঙ্কা। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেল থেকে নিহতের সংখ্যা বাড়তে থাকে একের পর এক। অগ্নিকাণ্ডে নিহত আব্দুল্লাহ আল ফারুক তমাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকরি নিয়েছিলেন ইউআর সার্ভিস বিডি লিমিটেড কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে। বৃহস্পতিবারের দুর্ঘটনায় জীবনের ইতি টানেন এই তরুণ। এফআর টাওয়ারে একই অফিসে কাজ করতেন স্বামী স্ত্রী, প্রতিদিনের মতো অফিসে এসেছিলেন একসাথে, কিন্তু দিন শেষে বাড়ি ফেরা হলো না আর। জীবন দিয়ে দাম্পত্য জীবনের ইতি টানলেন রুমকি আক্তার আর মাকসুদুর রহমান। মাকসুদের বাবা মারা গেছেন ছোটবেলায়, মা আর স্ত্রীকে নিয়ে নতুন ফ্ল্যাটে ওঠার কথা ছিল তার। হেরিটেজ গ্রুপে কর্মরত ছিলেন আব্দুল্লাহ আল মামুন। আগুন থেকে বাঁচতে তার ধরে ভবন থেকে নিচে নামার চেষ্টা করেন তিনি, কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়ে নেয় শেষ আশ্রয়টুকু থেকেও। হাত ফসকে নিচে পড়ে যায় সে, গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই কোম্পানিতে চাকরি করতেন উচ্ছল তরুণী তানজিলা মৌলি, বেঁচে ফিরতে পারেননি তিনিও। তরুণ আবির মাইকা সিকিউরিটি নামে একটি ব্রোকার হাউসে কাজ করতেন, তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান শ্রীলঙ্কার নাগরিক নিরোশ। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের লোগো উন্মোচন করলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এ সময় বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করেন এই সুপারস্টার। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে এসেছেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানে আরও ছিলেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছেন সঞ্জয় দত্ত। আজও বাংলাদেশে অবস্থান করবেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে 25 জনের মৃত্যু নিশ্চিত, 24 লাশ হস্তান্তর, আহত অন্তত 70, এখনো চলছে অভিযান। এখনো ভিতরে কোনো ডেড বডি থাকতে পারে। ফায়ার সার্ভিস আমাদেরকে বলেছেন যে তারা এখনো ভিতরে কার্যক্রম চালাবেন। 18 তলার অনুমোদন নিয়ে 23 তলা করা হয় এফআর টাওয়ার। জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বললেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। এবং পুড়ে যাওয়া ভবনের ভেতরে কেবল ক্ষতির চিহ্ন ছিল না আগুন ঠেকানোর সাধ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 8ম, 9ম ও 10ম তলা, 3টি তদন্ত কমিটি গঠন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।